ঠাস। তোর সাহস কি করে হলো অন্য ছেলেকে প্রপোজ করার? বেশি বেড়ে গেছিস না? অনেক সাহস হয়েছে তাই না? ভাইয়া, আসলে আমি বলতে চাইনি ওই সিমি। কথাটা শেষ করতেই পারলাম না, তার আগেই পরপর আরও দুইটা থাপ্পড় পড়লো আমার নরম তুলতুলে গালে। আমি গালে হাত দিয়ে নীরবে চোখের পানি ফেলতেছি। ততক্ষণে থাপ্পড় মারা ব্যক্তিটি রেগে গটগটিয়ে বেরিয়ে গেলেন কলেজ প্রাঙ্গণ থেকে। আসুন পরিচয়টা দিয়ে নিই। আমি আভা ইসলাম, মা বাবার একমাত্র মেয়ে। আর যে শয়তান ছেলেটা একটু আগে আমাকে এতগুলো থাপ্পড় মারলো, সে হলো আয়ান ভাই, আমার বড় আব্বুর ছেলে। আমার বাবারা দুই ভাই এক বোন। আমার বাবার নাম আনোয়ার খান ও বড় আব্বুর নাম মনোয়ার খান। বড় আব্বুর এক ছেলে আয়ান ভাই ও এক মেয়ে নিসি আপু, যে আমাকে অনেক ভালোবাসে। তাকে দেখলে আমি আবেগে গদগদ হয়ে যাই। ছোট ফুপির নাম শেফালি, ওনার বড় ছেলে শরীফ ভাই ও দুই যমজ মেয়ে রিঙ্কি ও পিঙ্কি। ওরা দুজন আমার সমবয়সী। আমাদের অনেক ভালো সম্পর্ক। আয়ান ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে এখনও কান্না করতেছি আর মনে মনে গালি দিচ্ছি, সালা জীবনে বউ পাবি না, তোর বউ অন্য বেটার সাথে ভেগে যাবে। সালা দেখিস, এসব যদি আয়ান ভাই শুনতো তাহলে আমারে আরও 4টা থাপ্পড় দিত। তার সামনে গালি দেওয়ার সাহস নাই, তাকে আমি জমের মতো ভয় পাই। তো চলুন থাপ্পড় খাওয়ার কাহিনীটি জেনে নিই। আজকে কলেজে গিয়ে শুনি ক্লাস নাকি হবে না। এই জন্য আমি রুহি আর সিমি, আমরা 3 বান্ধবী মিলে কলেজের মাঠে বকুল গাছের নিচে বসেছিলাম। হঠাৎ রুহি আমাকে বলল, দোস্ত তুই ভীতু নাকি সাহসী? আমি একটু ভাব নিয়ে বললাম, অবশ্যই সাহসী আমি, কোনো কিছুতে ভয় পাই না, সব পারি। রুহি আমাকে বলল, তাহলে দোস্ত তোর সাহসের পরীক্ষা হয়ে যাক। তুই কি বলিস সিমি? সিমি ও রুহির সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ আভা, আজকে হয়ে যাক তোর সাহসের পরীক্ষা। আভা একটু ভয় পেল, বলে তো দিলাম সাহসী, এখন তো সাহসের পরীক্ষা দিতে হবে। জানি এই শয়তানগুলো কি করতে বলবে মনে মনে। আভা মুখে হাসি নিয়ে বলল, বল কি করতে হবে? রুহি বলল, বেশি কিছু করতে হবে না, ওই যে আমার সিনিয়র রাকিব ভাইয়া আছে না, ওনাকে তোকে প্রপোজ করতে হবে। অদূরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কি বলে চিৎকার করে উঠল আভা, তোদের মাথা ঠিক আছে? এটা কি রকম সাহস পরীক্ষা? অন্য কিছু বল, এটা বাদে। রুহি ও সিমি বলল, তোকে সাহসের পরীক্ষা দিতে হলে এটাই করতে হবে, জাস্ট প্রপোজ। বিয়ে তো করতে বলছি না, হয় সাহসের পরীক্ষা দে, নয়তো তোকে ভীতু ভাববো। শেষে আভা বাধ্য হয়ে রাজি হলো। সাহসী দাবি করেও যেন এক বিপদ। রাকিবকে প্রপোজ করার জন্য আভা তার সামনে গেল। চোখে মুখে চিন্তার আভাস, তবুও সাহস জুগিয়ে একটা ঢোক গিলে চোখ বন্ধ করে তাকে বলল, আমি আপনাকে ভালোবাসি রাকিব ভাইয়া। রাকিব মেয়েলি কণ্ঠ শুনে পেছনে তাকায়। আভাকে দেখে অবাক, কখনো ভাবেনি ক্লাসের যে মেয়ের জন্য সবাই পাগল, সেই মেয়ে তাকে প্রপোজ করতেছে। অবশ্য রাকিবও দেখতে অনেক সুন্দর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং সাদা, চোখে থাকে চশমা। তবুও এই যেন অবিশ্বাস্য চোখে আভার দিকে তাকিয়ে আছে। রাকিব কিছু বলবে তার আগে আভা সেখান থেকে দৌড় দেয়। আভা তখনই এসে রুহি ও সিমির কাছে এসে বলল, হয়েছে তোদের পরীক্ষা নেওয়া, দেখলি তো আভা সব পারে। একটু ভাব নিয়ে বলল, তবে যাই বল দোস্ত, রাকিব ভাইয়া মনে হয় সত্যি ভাবছে তুই তাকে ভালোবাসিস। রুহি ও সিমি বলল, ভাবলে আমার কি, কালকে কলেজে এসে বলে দিব যে তখন মিথ্যা বলছি শুধু সাহস দেখানোর জন্য। আভা, তারপর তো আপনারা জানেনই আমার কোনো দোষ ছিল না, ভালোভাবে আমার কথা না শুনেই আয়ান ভাই আমারে মারল, এই জন্য ওনার ওপর খুব রাগ উঠতেছে। কেন রে, আমার গালটা কি তোর সরকারি মনে হয়? সব সময় শুধু মারে, একদিন দেখবি তোর বউ তোকে পেটাবে, তখন বুঝবি মজা। রাগে গিজ গিজ করছে আভা। আরও কয়েকটা কথা শোনালো, কিন্তু যার নামে রাগ ঝাড়ছে সে তো শুনতে পাচ্ছে না। সব থেকে বেশি রাগ উঠতেছে রুহি সিমির ওপর। ওদের জন্য আমাকে মার খেতে হলো। ওরা যদি প্রপোজ করতে না বলতো তাহলে আয়ান ভাইয়ের হাতে মার খেতে হতো না। কালকে কলেজে গিয়ে ওদের দুজনকে চিবিয়ে খাবো। সকালে ঘুমের মধ্যে মা এসে জোরে জোরে ডাকতে লাগলো, আভা কলেজে কখন যাবি, তাড়াতাড়ি ওঠ, 9টা বাজে। মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। 9টা বাজে, 10টায় ক্লাস। তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একটা কালো 3 পিস পরে মুখে একটু ফেস পাউডার দিয়ে চুলগুলো বেনুনি করে রেডি হয়ে নিচে নামলাম। সিঁড়ি দিয়ে নামতে চিল্লিয়ে বললাম, মা তাড়াতাড়ি খেতে দাও, দেরি হচ্ছে। আম্মু খেতে দিল। একটু জুস আর একটা পাউরুটি খেয়ে বাহির হব, এমন সময় পেছন থেকে বড় আম্মু বলে উঠল, একা যাচ্ছিস কেন? আয়ান তো বাড়িতে, ওকে গিয়ে বল রেখে আসবে। মুখের আদল পরিবর্তন হয়ে এলো।
আয়ানের নাম শুনতেই রাগ বেড়ে গেল, তবু ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, বড় আম্মু, তোমার ছেলেকে কেন এত কষ্ট করে রেখে আসতে হবে? আমি একা যাইতে পারবো। কিন্তু বড় আব্বু আমার কোনো কথা শুনলো না। তিনিও বললেন, আজকাল রাস্তাঘাটে একা যাওয়া ঠিক না, কখন কি হয় ভরসা পাই না বাপু। আর ড্রাইভার নেই, তুমি আয়ানকে ডেকে নিয়ে যাও। ও যেতে না চাইলে বলবে আমি নিয়ে যেতে বলেছি। আভা হাঁপ ছাড়ল, চোখে মুখে বিরক্তির সাথে রাগ। শেষে বাধ্য হয়ে আয়ান ভাইকে ডাকতে ওনার রুমে যাইতে হচ্ছে। কালকে ভাইয়ার হাতে থাপ্পড় খাওয়ার ও রুমে যাইতেও ভয় লাগতেছে, না জানি আবার থাপ্পড় দেয় নাকি। হাজার ভয় নিয়ে ওনার রুমের সামনে দাঁড়িয়ে আছি। সাহস করে দরজায় নক করলাম, কিন্তু কোনো জবাব এলো না। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভেতরে গিয়ে দেখি কেউ নাই। আয়ান ভাই আবার কই গেল? রুমে নেই, বাথরুমেও নেই। আবার ভালো হলো, মনে মনে খুশি হলো। আয়ান ভাইকে রুমে না পেয়ে বাইরে আসতে যাব, এমন সময় কে জানি আমাকে দেওয়ালের সাথে কান চেপে ধরলেন। আয়ান ভাইয়াকে না পেয়ে বাইরে আসতে যাব, এমন সময় কে জানি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলেন। আমি ভয়ে চমকে উঠলাম। শরীরের পারফিউমের গন্ধটা আমার খুব চেনা, এই জন্য বুঝতে বাকি থাকলো না মানুষটাকে। হাত চেপে ধরার কারণে অনেক ব্যথা পাচ্ছি। হাত ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠতেছি না। কান্না সুরে ভাইয়াকে বললাম, হাতে লাগতেছে, ছেড়ে দিন প্লিজ, অনুরোধ করে। হয়তো কথাটা কাজে দিল। আয়ান ভাইয়া ধীরে ধীরে হাতটা ছেড়ে দিলেন। দাঁতে দাঁত চেপে বলল, আমার রুমে কেন এসেছিস? কালকে থাপ্পড়ের কথা মনে নাই নাকি আরও খেতে চাস? না না ভাইয়া, আমি আপনার রুমে আসতে চাইনি। বড় আম্মু পাঠালেন, বললেন আপনি আমায় কলেজে রেখে আসবেন। আমাকে কি তোর কাজের লোক যে তোকে কলেজে নিয়ে আসবো? আয়ান ভাইয়ের কথা শুনে মেজাজটা গরম হয়ে গেল। আমার কোনো ইচ্ছে নাই আপনার সাথে যাবার, আমি একাই যাইতে চাইছিলাম, কিন্তু বড় আম্মু জোর করে আপনার কাছে পাঠালো, নয়তো আপনার রুমে আসতাম না, আপনাকে ডাকতামও না। কথাগুলো একটু রেগে বলে বাহির হয়ে আসলাম। ওপর থেকে নিচে নামতে বড় আম্মু আবার প্রশ্ন করলেন, কিরে তুই একা কেন? আয়ান কই? বড় আম্মুর কথা শুনে রাগটা আরও বাড়ল। চিৎকার করে বললাম, তোমার গুণধর ছেলে আমাকে বলে আমি কি তোর কাজের লোক যে তোকে কলেজে নিয়ে আসবো? সব হয়েছে তোমার জন্য। তোমাকে বললাম আমি একা যাইতে পারবো, তুমি পাঠালে। শুধু শুধু অপমান করলো, সাথে কত কথা শোনালো। বড় আব্বু সেখানে এসে বলল, কি আয়ানের এত বড় সাহস আমার ছোট মামনিকে বকা দেয়? ও আসু করে মার দিব। বড় আব্বুর কথায় হেসে গিয়ে জড়িয়ে ধরলাম। ওনার আহ্লাদি কথায় গলে যায় বারবার। বড় আব্বু আমায় ভীষণ ভালোবাসেন। তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি একমাত্র যে আমাকে এত ভালোবাসো। কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, আশেপাশে আজ একটা রিক্সাও দেখছি না। এতে যেন রাগটা বেড়ে গেল। সালা আজই রিস্কার অকাল পড়তে হলো। এমন সময় আয়ান ভাই বাইক নিয়ে সামনে এসে দাঁড়ালেন। কর্কশ স্বরে বললেন, তাড়াতাড়ি বাইকে ওঠ। আমি উঠব বিধায় চুপ করে বেঁকে দাঁড়িয়ে আছি। তোর মতো ফ্রি আমি না, আমার অনেক কাজ আছে, আমার সময়ে অনেক মূল্য আছে। সো তাড়াতাড়ি ওঠ, এত ঢং দেখার সময় নেই আমার। আয়ান ভাই আর বলার পরেও বাইকে উঠতেছি না দেখে ভুরু কুচকে আমার দিকে তাকালেন। কি সমস্যা, উঠতেছিস না কেন? আমি তবুও কোনো কথা বলতেছি না। আমার নিশ্চুপতায় আয়ান এবার রেগে গেলেন। বাইক থেকে নেমে জোর করে হাত টেনে নিয়ে বাইকে বসালেন। এই আসছেন, অপমান করে এখন আবার ঢং দেখাতে আসছে মুখ বাঁকিয়ে। আমি ঘাড়তারামি করে বাইক থেকে নামতে যাব, তখন আয়ান ভাইয়া বলল, যদি বাইক থেকে নামছিস তো ছোটো মাকে বলে দিব যে তুই কলেজে গিয়ে ছেলেদের প্রপোজ করে বেড়াস, পড়ালেখা বাদ দিয়ে ছেলেদের পেছনে ঘুরিস, বলে দিলে ভালো লাগবে? আমি পড়লাম মহাবিপদে। সত্যি সত্যি যদি আম্মুকে বলে দেয় তো আমার কলেজে আসা বন্ধ করে দিবে। আয়ান ভাই যা বলবেন মা তাই বিশ্বাস করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ মা আয়ান ভাই বলতে পাগল, আমার থেকে ওনাকে বেশি ভালোবাসেন। বাধ্য হয়ে আয়ান ভাইয়ের বাইকে চড়ে বসতে হলো। রাস্তায় বাইক চলছে, আমি কোনোভাবে বসে আছি ওনার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে। ধরে বস, নয়তো পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করবি, তখন তোর মা বাবা আমার নামে মার্ডার কেস ফাইল করবে। আমি তবুও ধরলাম না। আয়ান ভাই এবার বাইকের স্পিড বাড়ালেন। বাতাসের গতির মতো ছুটছে, তখন পড়ে যাব এমন অবস্থা, তাই হুট করে তাকে ধরলাম। আর একটু হলে পড়ে যেতাম। কলেজের গেটের সামনে এসে বাইক থামলো।
বাইক থেকে নেমে কলেজের ভেতরে যাব। এমন সময় আয়ান ভাই পেছন থেকে খোঁচা মেরে বলল, কলেজে পড়তে রেখে যাচ্ছি, যদি আর কখনো শুনতে পাই তুই আবার কোনো ছেলেকে প্রপোজ করেছিস বা কোনো ছেলের আশেপাশেও দেখেছি, তাহলে সেই দিন তোকে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রেখে দিব। আয়ান ভাইয়ের ঠান্ডা হুমকিতে ভয় পেলাম, কারণ ওনার বিশ্বাস নাই দেখা যাবে সত্যি সত্যি হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবে। তবুও তাকে বুঝতে না দিয়ে মুখ ভেঙচি দিলাম তার অগোচরে। ততক্ষণে উনি বাইক নিয়ে সাঁ সাঁ করে সেই পথ দিয়ে চলে গেলেন। কলেজের ভেতর গিয়ে সিমি আর রুহিকে খুঁজতে লাগলাম। ওদের শুধু পাই মেরে তক্তা বানাই দিব, হাজার গালি দিচ্ছি আর ওদের দুজনকে খুঁজতেছি। সারা কলেজ খুঁজে ওদের দুজনকে পাইলাম না। পরে জানতে পারলাম ওরা কলেজে আসেনি। মনটা খারাপ হয়ে গেল। যতই ওদের বকা দিই কিন্তু ওদের ছাড়া ভালো লাগে না। ওরা না থাকলে কলেজ ফাঁকা ফাঁকা লাগে। ওদের দুজনকে ছাড়া ক্লাস করতে ভালো লাগতেছে না। তাই কলেজের আম গাছটার নিচে একা বসেছিলাম। তখনই রাকিব ভাইয়া সামনে এসে হেসে বলতেছে, কেমন আছো? আমি তো ভয়ে কথা বলতেছি না। যদি আয়ান ভাইয়া জানতে পারে কি হবে? নিশ্চিত হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবে। এই কথা মনে পড়তে গলা শুকিয়ে এলো। আমি রাকিব ভাইয়ার সাথে কথা না বলেই চলে আসতে যাব। তখনই তিনি বললেন, আভা চলো ঘুরতে যাই। আমি কোনো মতে বললাম, না ভাইয়া আপনি যান, আমার সময় হবে না, বাসায় যাইতে হবে, দেরি হলে মা বকবে। আর আপনি আমার সাথে কথা বলতে আসবেন না প্লিজ। রাকিব একটু অবাক হয়ে বলল, তুমি তো কালকে বললে আমাকে ভালোবাসো, তাহলে আজকে এসব কি বলতেছো? দেখুন ভাইয়া, কালকে যা বলেছি সব মিথ্যা। আমি আপনাকে ভালোবাসি না। সিমি আর রুহি আমাকে সাহসের পরীক্ষা দিতে আপনাকে প্রপোজ করতে বলেছিল, তাই বাধ্য হয়ে বলেছিলাম। আমি তো তোমাকে সত্যি ভালোবাসি আভা। রাকিব ভাইয়া, আপনি ভালোবাসলে তো হবে না, আমি তো আপনাকে ভালোবাসি না, তাই আমার পেছনে ঘুরবেন না। আমার পরিবারে জানতে পারলে আমার সমস্যা হবে, আশা করি বুঝতে পারছেন। এই কথা বলে ওখান থেকে উঠে কলেজের বাইরে এসে রিস্কায় উঠলাম। কলেজে ভালো লাগতেছে না, তাই বাসায় চলে যাচ্ছি। রিস্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে ব্যাগের মধ্যে ফোনটা খুঁজতেছি আর সামনে না তাকিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ দরজার সামনে কারো ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলাম। একটু চিৎকার করে বলে উঠলাম, কে আমার কোমরটা অকালে ভেঙে দিল রে? বলে গালি দিতে দিতে উঠে পাশের ব্যক্তিকে দেখে অবাক, কারণ হঠাৎ দরজার কাছে এসে কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলাম। কে আমার কোমরটা অকালে ভেঙে দিল রে? বলে পাশের ব্যক্তিকে না দেখে গালি দিতে শুরু করলাম। তারপর সামনের ব্যক্তিকে দেখে আমিও তো অবাক, কারণ আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে আর কেউ নয়, আয়ান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আবির ভাইয়া। তাকে আমি ছোটবেলা থেকে চিনি। আবির ভাইয়া অনেক ভালো, আয়ান ভাইয়ার মতো বকা দেয় না। আগে বাসায় আসলে আমার জন্য চকলেট নিয়ে আসতো। মাঝখানে অনেক বছর আবির ভাইয়াকে আমাদের বাসায় আসতে দেখিনি, কোথায় জানি থাকতো। আবির ভাইয়া আমার কাছে এসে বলল, কী রে আভা, তুই তো বড় হয়ে গেছিস, তোর সাথে ধাক্কা খেয়েছি বলে আমাকে গালি দিলি? দোষ তো তোর ছিল, তুই অন্যদিকে তাকিয়ে হাঁটতেছিলি। সরি ভাইয়া, আমি আপনাকে দেখতে পাইনি, অন্য কেউ মনে করে গালি দিচ্ছি বলে ওখান থেকে দৌড় দিলাম। দরজায় এসে দেখি আয়ান ভাইয়া আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় আছে। মনে হচ্ছে এমনি চোখ দিয়ে এখনই সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। আয়ান ভাইয়া চোখের দিকে তাকিয়ে ভয় পেলাম। আমার কপালে শনি আছে আজ, আমার অবস্থা শেষ। কিন্তু উনি এত রেগে আছেন কেন? আমি তো কিছু করিনি। মাথা নিচু করে আয়ান ভাইয়ার সামনে দিয়ে বাসায় এসে সোজা আমার রুমে গেলাম। তখনই আবির ভাইয়া বাসায় প্রবেশ করলেন। মা আর বড় আম্মুকে উনি সালাম দিলেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন। মা আর বড় আম্মু বলতে লাগলো, আবির তুমি আমাদের আপন ভাবো না, যদি ভাবতে তাহলে এতদিন না এসে থাকতে না। আমরা আয়ান আর তোমাকে একই চোখে দেখতাম, সেই তুমি কি না হারাই গেলে আর আসলে না। সরি আন্টি, আর এমন হবে না, এখন থেকে প্রায় সময় আসবো। আবির ভাইয়া রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম খাওয়ার জন্য। খাবার টেবিলে আয়ান ভাইয়া আর আবির ভাইয়াকে খাবার দেওয়া হয়েছে। আবির ভাইয়া মা আর বড় আম্মুকে বলতেছেন, খাবারগুলো অনেক মজা হয়েছে, কতদিন পর তোমাদের হাতে রান্না খেলাম বলো তো। কী রে আভা, দাঁড়ায় আছিস কেন? আয়ানের পাশে বস, খাইতে দিচ্ছি। না বড় আম্মু থাক, ওনারা খেয়ে নিক, আমি পরে খাবো।
কেন আভা, আমাদের সাথে কি কোনো অসুবিধা তোমার? না আবির ভাইয়া, তেমন কিছু না। আচ্ছা বসতেছি বলে আয়ান ভাইয়ার পাশের চেয়ারে বসলাম। উনি আমার দিকে শান্ত চোখে একবার তাকালেন, তারপর আবার খাওয়ায় মনোযোগ দিলেন। বিকেলবেলা আবির ভাইয়া আর আয়ান ভাইয়া দুই বন্ধু মিলে ছাদে আড্ডা দিচ্ছে। মা 2 মগ কফি আমার হাতে দিয়ে বললেন, যা তো আভা, কফিগুলো আয়ান আর আবিরকে দিয়ে আয়। মা আমি যেতে পারবো না, তুমি দিয়ে আসো। আমায় কেন বলতেছো? আমার কাজ আছে, তুমি দিয়ে আসো, মা রাগী গলায় বললেন। মাকে বলে লাভ নাই, যেতেই হবে। তাই ছাদের দিকে পা বাড়ালাম। একটা কফির মগ আবির ভাইয়াকে দিলাম। আবির ভাইয়া মুচকি হেসে বলল, ধন্যবাদ পিচ্চি। আমিও হালকা হেসে দিলাম। আয়ান ভাইয়াকে কফির মগটা দিতে গিয়ে হাত কাঁপতে লাগলো। যদি কিছু বলে আমাকে অবাক করে দিয়ে আয়ান ভাইয়া বললেন, আমি কি তোকে মেরেছি নাকি? গাল দিচ্ছি যে ভয় পাচ্ছিস? আপনার কফিটা নিন বলে কফিটা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, আয়ান ভাইয়ার এত পরিবর্তন কেন? বকা দিল না, শান্তভাবে কথা বলল। যাকগে, আমি কেন এত ভাবতেছি বলে রান্নাঘরে বড় আম্মুর কাছে চলে গেলাম। সারাদিন আড্ডা দিয়ে সন্ধ্যার সময় আবির ভাইয়া সবার থেকে বিদায় নিয়ে ওনার বাসায় চলে গেলেন। সন্ধ্যার সময় পড়তে বসেছি, কিন্তু ফিজিক্স পড়াটা কিছুতেই মাথায় ঢুকছে না। এই জন্য বই সামনে নিয়ে বসে আছি। বড় আম্মু আমার রুমে এসে বই নিয়ে বসে থাকতে দেখে বলতেছে, কী রে মা, বই নিয়ে বসে আছিস কেন? আর বলো না বড় আম্মু, এই ফিজিক্স পড়াটা কিছুতেই বুঝতে পারতেছি না। আর তুমি তো জানো আমি ফিজিক্সে কতটা কাঁচা। আচ্ছা এই ব্যাপার তো আয়ানকে বললেই হয়, ও তো এসব ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভালো পারে। না না বড় আম্মু, আয়ান ভাইয়াকে বলতে হবে না, উনি বকা দিবেন। আমায় কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? আয়ান তোকে কেন বকবে? আচ্ছা দাঁড়া, আমি ওকে বলতেছি তোকে পড়াটা বুঝিয়ে দিতে, আর যেন না বকা দেয় সেটাও বলবো। আয়ান রুমে আছিস, আসবো? হ্যাঁ আম্মু আসো। আমার রুমে আসার জন্য তুমি পারমিশন চাচ্ছ? আম্মু তুমি যখন ইচ্ছে আসতে পারো, কোনো পারমিশন লাগবে না। আচ্ছা শোন, আভা ওর ফিজিক্স পড়াটা বুঝতে পারছে না, ওকে একটু বুঝিয়ে দিয়ে আয় না বাবা। যার দরকার সে আসুক, তুমি কেন আসছো? তুই নাকি আভাকে বকা দিস, এই ভয়ে ও তোর কাছে আসতে চাচ্ছে না। কে? আভা বলেছে তোমাকে আমি ওকে বকা দিই? এত কিছু বলতে চায় না, যা ওকে পড়া বুঝিয়ে দিয়ে আয়। আর শোন, ওকে বকাবকি করবে না। আয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আভা এখনও বই সামনে নিয়ে বসে আছে। তখনই দরজাটা খোলার শব্দ হলো। তাকিয়ে দেখি আয়ান ভাইয়া আমার রুমে আসছে। তুই নাকি পড়া বুঝতে পারতেছিস না, তাই আম্মু আমাকে পাঠালো। আমি হ্যাঁ বললাম। তা পড়া বুঝতে পারছিস না সেটা আমায় গিয়ে না বলে আম্মুকে কেন বলছিস? আর কি বলছিস আমি তোকে বকা দিই? সাহস করে বললাম, হ্যাঁ যা সত্যি তাই বলছি। শুধু বকা না, সেদিন আমার কোনো দোষ ছিল না, তবুও আমায় থাপ্পড় মারছেন আপনি, খুব খারাপ। আয়ান ভাইয়া আমার কাছে এসে বলল, সরি, সেদিন আমি কোনো কিছু না শুনেই থাপ্পড় মেরেছি। পরে জানতে পারছি তোর কোনো দোষ ছিল না, কিন্তু তুই ওদের কথা শুনে ওই ছেলেকে প্রপোজ করতে যাবি কেন? আর যেন এরকম কখনো না হয়, কোনো ছেলের সাথে মিশবি না, কথা বলবি না, ঠিক আছে? আমি মাথা নাড়লাম। কোন পড়াটা বুঝতে পারছিস না সেটা বাহির কর। পড়াটা বাহির করে বইটা আয়ান ভাইয়াকে দিলাম। উনি কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। বুঝতে পারছিস তো? আমি হাসি মুখে বললাম, হ্যাঁ এখন বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকাতে চোখাচোখি হয়ে গেল। ওনার চোখে কি জানি একটা মায়া কাজ করছিল। আমি চোখ নামিয়ে নিলাম। ভাইয়া পড়া বুঝিয়ে দিয়ে রুম থেকে যাবার আগে হঠাৎ আমার হাতটা ধরে কপালে কপাল থেকে বলতে লাগলো, তুই আমার মনের আকাশের ওই সুখ তারা, অন্ধকার রাতের জোনাকির আলো, যার দিকে তাকিয়ে থাকলেও ফুরাবে না মুগ্ধতা। আমি অবাক হয়ে আয়ান ভাইয়াকে দেখতেছি আর ভাবতেছি উনি এসব কী বলতেছেন আর কাকে বলতেছেন কিছুই বুঝতেছি না। মুখ ফুটে আপনি এসব কী বলতেছেন আয়ান ভাইয়া? আমি কিছুই বুঝতেছি না। ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোকে বুঝতে হবে না বলে আমার কপালে একটা চুমু খেয়ে চলে গেল। আমি তো থ মেরে বসে আছি। কি হলো এটা? আয়ান ভাইয়া আমাকে চুমু খেলো কিন্তু কেন? ভেবে কিছুই পেলাম না, তাই ভাবনা বাদ দিলাম। তখনই মা আমাকে খাবার জন্য ডাকতে লাগলে, কিরে আভা তোর পড়া হয়নি, নিচে আয়, খেয়ে যা, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। মা আমাকে খাবার জন্য ডাকতে লাগলো। খাবার জন্য নিচে গিয়ে দেখি ডাইনিং টেবিলে আব্বু, বড় আব্বু আর আয়ান ভাইয়া বসে আছে। আভা আয় মা, খেতে বস, তোর জন্য অপেক্ষা করে আছি। আমাদের আবার খেয়ে কাজের জন্য রাতে একটু বাহির হতে হবে।
আব্বুর পাশের চেয়ারে বসে পড়লাম। আম্মু আর বড় আম্মু সবাইকে খেতে দিল, খাবার মুখে দিব। এমন সময় আয়ান ভাইয়ার দিকে চোখ গেল। উনি দেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথে চোখ সরালেন। আমিও ভাবতেছি ওনার আবার কি হলো, দুদিন থেকে অনেক পরিবর্তন কেন? গালির থাপ্পড় দিচ্ছে না, ধমকাচ্ছে না, তো ভালো হলো মনে মনে। যাকগে, আমি কেন এত ভাবছি? ভালো হলেই আমারই ভালো, থাপ্পড় খেতে হবে না। খাওয়া শেষ করে উঠে নিজের রুমে যাচ্ছি, তখনই বড় আম্মু বলল, আভা শোন, তোর জন্য কালকে সকালে একটা সারপ্রাইজ আছে। আমি ভুরু কুঁচকে বললাম, কিসের সারপ্রাইজ বড় আম্মু? সেটা তো এখন বলা যাবে না, কালকে সকালে দেখতে পাবি। রুমে গিয়ে বুঝতে চেষ্টা করতেছি কিসের সারপ্রাইজ হতে পারে, কিন্তু আমার এই গোবর পোড়া মাথায় কিছুই আসতেছে না। তাড়াতাড়ি ঘুমাই বলে বেডে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই সন্ধ্যার সময়ের আয়ান ভাইয়ের হাতে হাত রাখা, কপালে চুমু খাওয়ার দৃশ্যটা ভেসে উঠল। অমনি চোখ খুললাম। আমি এসব কি দেখতেছি বলে নিজের মাথায় নিজেই চড় মারলাম। তারপর ঘুমাই গেলাম। সকালে ঘুম থেকে উঠে নিচে কারো গলার আওয়াজ পাচ্ছি। কণ্ঠটা খুব পরিচিত। কে আসছে দেখার জন্য নিচে যেতেই দেখি কেউ নেই। এই তো সবার কথা শুনতে পাচ্ছিলাম, গেল কই সবাই? তখনই পেছন থেকে কেউ হাত দিয়ে আমার চোখ ধরলো, আর বড় আম্মু বলতেছে, কে এটা বলতো? আমি চোখে হাত রাখা দুটোর ওপর হাত রাখলাম, বোঝার চেষ্টা করলাম কে, কিন্তু পারলাম না। তখন বড় আম্মুকে বললাম, কে এটা বুঝতে পারতেছি না, তুমি বলো। তখনই নিশি আপু, মানে আয়ান ভাইয়ার বোন, আমার চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, আভা তুই আমাকে চিনতে পারলি না? কিছুটা মন খারাপের নাটক করে। আরে আপু, তুমি চোখ ধরেছিলে, কিভাবে চিনবো? বলে আপুকে জড়িয়ে ধরলাম। মা আর বড় আম্মু তো আপুকে পেয়ে অনেক খুশি। আপু পড়ালেখার জন্য হোস্টেলে থাকতো। আপু এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। অনেক দিন পর বাসায় আসলো। আপুকে আমি অনেক মিস করি, কারণ আপু আমাকে অনেক ভালোবাসে। বলতে গেলে সবাই ভালোবাসে, শুধু আয়ান ভাইয়া ছাড়া। আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? কথাটা শুনে আপুর পেছনে তাকিয়ে দেখি আয়ান ভাইয়া দাঁড়ায় আছে। তোকে কেন দেখতে পাবো না বাবা? তুই তো আমার সোনার টুকরা ছেলে। আম্মু, আমি ভেঙচি কেটে বললাম, ঢং দেখলে বাঁচি না। সারাদিন তো বাসায় থাকেন, আপনাকে দেখার কি আছে? দেখেছো ছোট মা তোমার মেয়ের কথা আমাকে কিভাবে বলতেছে? এই কথা শুনে আম্মু তো রেগে বলল, এটা কেমন কথা আভা? দিন দিন বেয়াদব হচ্ছিস। আমার আয়ান বাবা কি তোর মতো অকর্ম নাকি? তুই তো শুধু খাস আর ঘুমাস, পড়ার নামে ঘন্টা। থাম ছোট, তুই আয়ানের বিষয়ে একটু বেশি বলতেছিস। আমার আভামনি কম কিসে, সে পড়ালেখায় এতটাও খারাপ না। সবার মতো ওকেও ব্রিলিয়ান্ট হতে হবে এমন কোনো কথা নাই। বড় আম্মুর কথা শুনে আহ্লাদি হয়ে বড় আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমার মিষ্টি বড় আম্মু, তুমি আমাকে ভালোবাসো, আর কেউ বাসে না। বলে আম্মু আর আয়ান ভাইয়াকে ভেঙচি কাটলাম। নিশি আপু অনেক টায়ার্ড। আপু ফ্রেশ হতে রুমে চলে গেল। আম্মু আর বড় আম্মু রান্নাঘরে গেলে আপুর পছন্দ মতো রান্না করতে। এখন শুধু আমি আর আয়ান ভাই আছি। ভয় লাগতেছে। তখন তো সাহস করে ওনাকে কথা শোনালাম। এখন কেউ নাই, যদি থাপ্পড় মারে? সাহস কি একটু বেশি হয়ে গেছে নাকি? বলে উনি আমার কাছে আসলেন। না না, আমি ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন, আর কখনো বলবো না ভয়ে ভয়ে। আম্মুকে কি বলছিস? তোকে কেউ ভালোবাসে না? আমি চুপ করে আছি। উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, ভালোবাসা লাগবে তোর? আমার ভালোবাসার ভার বইতে পারবি? আমি ওনার কথা শুনে লজ্জায় মরে যায় অবস্থা। কিন্তু উনি এরকম লাগাম ছাড়া কথা বলতেছেন কেন? দৌড়ে রুমে চলে আসলাম। এসে হাঁপাতে লাগলাম। কি বললো এগুলো উনি? উনি কি আমায় পছন্দ করেন? না। আমি এসব কি ভাবতেছি? উনি কেন আমায় পছন্দ করবে? বেশি বেশি ভাবছি। রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নিচে গিয়ে আম্মু বলল, আভা খেয়ে যা, না খেয়ে কিন্তু যাবি না। না আম্মু, সময় নাই, দেরি হচ্ছে, বাইরে কিছু খেয়ে নিব বলে কলেজে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি সিমি আর রুহি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি গিয়ে ওদের কাছে বসলাম। আগামী 2 দিনের সমস্ত ঘটনা ওদের খুলে বললাম। আমার কথা শুনে রুহি বলে উঠল, আমার ক্রাশ আয়ান ভাই থাপ্পড় মেরেছে, আহা ভালোই তো, তার হাতের ছোঁয়া পেয়েছিস। ইস, আমি তো তার হাতের ছোঁয়া পাওয়ার জন্য থাপ্পড় খেতেও রাজি। তো যা না, থাপ্পড় খেয়ে আয়, তখন বুঝবি হাতের ছোঁয়া কেমন লাগে। কিছুটা রেগে, আরে দোস্ত রাগ করতেছিস কেন? রুহি এসব মজা করে বলতেছে, কিন্তু আমার এক জায়গায় বেশ খটকা লাগতেছে।
সিমি, কোন বিষয়ে তোর আবার খটকা লাগতেছে দোস্ত? এই যে আয়ান ভাইয়া তোকে চুমু খাওয়া নিয়ে। আমার মনে হয় আয়ান ভাইয়া তোকে ভালোবাসে। না রে, উনি কেন আমায় ভালোবাসতে যাবে? উনি তো আমারে খালি বকা দেন। তুই গাধি, তাই বুঝবি না মনে হচ্ছে। তোকে ভালোবাসে আয়ান ভাইয়া। সত্যি কি আয়ান ভাইয়া আমাকে ভালোবাসে? মনে মনে। আচ্ছা, এসব কথা বাদ দে, চল ক্যান্টিনে যাই, আমার খুব খিদে পেয়েছে। বলে 3 বান্ধবী মিলে খাওয়ার জন্য ক্যান্টিনে গিয়ে 3 জনের জন্য বার্গার আর স্যান্ডউইচ অর্ডার দিলাম। একটু পর বার্গার স্যান্ডউইচ চলে আসলো। আমরা খাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষে বিল দিয়ে আসতে যাবে, তখনই রাকিব ভাইয়া সামনে এসে দাঁড়ালেন। কি সমস্যা রাকিব ভাইয়া, সামনে এসে দাঁড়ালেন কেন? আমি তোমাকে সত্যি ভালোবাসি আভা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য সব করতে রাজি, তুমি যা বলবে তাই করব। প্লিজ আভা, আমাকে ফিরিয়ে দিও না। আভার হাত ধরে বলতে লাগলো রাকিব। এইদিকে একটা ছেলে ফোন করে বলল, হ্যালো স্যার। একটা ছেলে ম্যামের হাত ধরে কি জানি বলতেছে। এটা শুনে ফোনের ওপাশে থাকা মানুষটা রাগে ফেটে যাচ্ছে আর বলতেছে, কতবার বললাম কোনো ছেলের আশেপাশে যেন না দেখি, তবুও শোনে না। এ পাশের ছেলেটাকে বলল, আমি কলেজের পাশেই আছি, 2 মিনিটে আসছি, তুমি ওদের ওপর নজর রাখো। ওকে স্যার, আমি যা বলবো তাই করবেন তো রাকিব ভাইয়া? আভা, হ্যাঁ হ্যাঁ বলেই দেখো না, তোমার জন্য আমার জান দিতেও হাজির। রাকিব, আপনাকে এসব কিছু করতে হবে না। আপনি যদি সত্যি আমার কথা শুনেন তাহলে কখনো ভালোবাসার কথা আমার সামনে বলবেন না, এমনি আমার সামনেও যেন না দেখি। আভা, আচ্ছা, আমি তোমার কাছে ভালোবাসার কথা বলতে আসবো না, কিন্তু তার আগে আমাকে প্রত্যাখ্যান করার কারণটা বলো, জানতে চাই। তুমি কি কাউকে ভালোবাসো? আয়ান এসে ক্যান্টিনে এক পাশে লুকিয়ে ওদের কথা শুনছে। আয়ানও শুনতে চায় আভা কি বলে। হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি, চোখ বন্ধ করে বলল আভা। আভা অন্য কাউকে ভালোবাসে, এটা শুনে আয়ান রাগে হাত মুঠো করে নিচ্ছে। তোমার অন্য কাউকে ভালোবাসা বাহির করব, বাড়ি চলো আগে। মনে মনে, কিভাবে বিশ্বাস করব তুমি সত্যি বলতেছো? এমনও তো হতে পারে তুমি আমার থেকে ছাড়া পাওয়ার জন্য মিথ্যা বলতেছো। রাকিব, কি আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা বলতে যাব কেন? আভা, আচ্ছা মানলাম তুমি সত্যি বলেছ, তাহলে ছেলের নাম বলো, কোথায় থাকে, কি করে, শুনি। তাহলে প্রমিস, চলে যাব একেবারে সত্যি। এই রে, এবার কার নাম বলবো? আভা মনে মনে, এই আভা এবার কার নাম বলবি? কানে কানে সিমি বলল, সেটাই তো ভাবতেছি রে। সিমি, এবার কার নাম বলবো? রুহি বলল, এই আভা, তুই আয়ান ভাইয়ার নাম বল, ওনাকে কলেজের সবাই চিনে। ভাইয়ার নাম শুনলে রাকিব ভাইয়া আর বিরক্ত করবে না। রুহির কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, ওনার নাম বলবো, উনি যদি জানতে পারে আমাকে মেরে তক্তা করে দিবে। আরে আয়ান ভাইয়া তো এখানে নেই, উনি শুনতে পাবে না। বল, কি হলো, এত কি তোমরা কানে কানে বলতেছো? নাম বলতে এতক্ষণ লাগে নাকি আমি যা ভাবতেছি তাই? তুমি মিথ্যা বলতেছো, কেউ নাই। রাকিবকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আভা বলে উঠল, আমি আয়ান ভাইয়াকে ভালোবাসি আর ওনাকে চাই, আশা করি বুঝতে পারছেন। আভা আয়ানের নাম নেওয়াতে চমকে উঠল আর মনে মনে বলতে লাগলো, আভা আমাকে ভালোবাসে? কই, ওকে দেখে তো মনে কখনো হয় না, হয়তো বা আমার ভয়ে বলেনি। এই বলে মুচকি হাসলো আয়ান। আয়ান মানে যে তোমার চাচাতো ভাই? অবাক হয়ে জানতে চাইলো রাকিব। হ্যাঁ, উনি আমার চাচাতো ভাই, আমি ওনাকে ভালোবাসি। ভালো থাকবেন, আসি বলে আভা আর ওর বান্ধবীরা চলে গেল। আভার কথা শুনে আয়ানও আড়াল থেকে চলে গেল। কলেজ শেষে সিমি আর রুহি আভাকে বিদায় দিয়ে বাড়ি চলে গেল। আভাদের বাড়ি ওদের বাড়ির অন্য পাশে, তাই একসাথে যাওয়া হয় না। আভা রিক্সার জন্য অপেক্ষা করতে করতে একটা রিক্সা পেয়ে গেল। মামা যাবেন? হ্যাঁ যাব, উঠে বহেন। আয়ান বাসায় এসে দেখে নিশি টিভিতে কার্টুন দেখতেছে। কিরে, এত বড় হলি তবু কার্টুন দেখা বাদ দিলি না? তোকে কে যে বিয়ে করবে তার কপালে দুঃখ ছাড়া কিছুই নাই। দেখা যাবে বিয়ের পর বাচ্চা হলে দুজন মিলে মারামারি লাগবে কার্টুন দেখা আর খাওয়া নিয়ে। বাচ্চামোগুলো ছাড়, কয়দিন পর বিয়ে দিয়ে বাড়ি থেকে দূর করে দেব। নিশি রেগে বলল, আমায় বিয়ে করার জন্য ছেলের লাইন লেগে থাকে, শুধু হ্যাঁ বলার অপেক্ষা, আর তুমি আমায় অপমান করতেছো ভাইয়া। দেখো, তোমার কপালে বউ জুটবে না, এই বাড়িতে বউ আসবে না, বুঝলে? ভেংচি কেটে নিশি আয়ানকে বলল, এই বাড়িতে কোনো বউ আসতে হবে না, বউ তো বাড়িতেই আছে, বাহির থেকে আসবে কিভাবে? কি বললে ভাইয়া? বউ বাড়িতে আছে মানে কি? তোর গোবর মাথায় এসব ঢুকবে না, তাই বেশি মাথা ঘামাস না, বলে আয়ান মুচকি হেসে রুমে চলে গেল। নিশি অবাক হয়ে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে রইল।